6,50,000 বছর আগে পৃথিবী দেখতে এরকমই ছিল। আপনি যেখানে বসে আছেন সেখানে ডাইনোসররা ঘুরে বেড়াত। সমুদ্রের গভীরতা থেকে আকাশের চূড়া পর্যন্ত 1000 কেজি ওজনের উৎপাদনশীল প্রাণী থেকে শুরু করে 4টি হাতির চেয়েও বড় পাখি প্রতিটি কোণে তাদের পাওয়া যেত। এটা একটা গোপন কথা ছিল। কিন্তু কি এমন ঘটেছিল যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেগুলো ধ্বংস হয়ে গেল? কেন কেবল আমাদের পূর্বপুরুষরা বেঁচেছিলেন, মানুষ নয়? 6,50,000 বছর আগে পৃথিবী দেখতে এরকমই ছিল। আপনি যেখানে বসে আছেন সেখানে ডাইনোসররা ঘুরে বেড়াত। সমুদ্রের গভীরতা থেকে আকাশের চূড়া পর্যন্ত 1000 কেজি ওজনের উৎপাদনশীল প্রাণী থেকে শুরু করে 4টি হাতির চেয়েও বড় পাখি তারা প্রতিটি কোণে রাজত্ব করত। এটা একটা গোপন কথা ছিল। কিন্তু কি এমন ঘটেছিল যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেগুলো ধ্বংস হয়ে গেল? কেন কেবল আমাদের পূর্বপুরুষরা বেঁচেছিলেন, মানুষ নয়? 6,50,000 বছর আগে পৃথিবী দেখতে এরকম ছিল। আপনি যেখানে বসে আছেন সেখানে ডাইনোসর ছিল। তারা ঘুরে বেড়াত। সমুদ্রের গভীরতা থেকে আকাশের চূড়া পর্যন্ত 1000 কেজি ওজনের উৎপাদনশীল প্রাণী থেকে শুরু করে 4টি হাতির চেয়েও বড় পাখি তারা প্রতিটি কোণে রাজত্ব করত। কিন্তু কি হল যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারা ধ্বংস হয়ে গেল? আমাদের কেন কেবল পূর্বপুরুষরাই বেঁচেছিলেন, মানুষ নন? তারা কিভাবে পৃথিবীতে এসেছিলেন এই ভিডিওতে জানুন। তারা কিভাবে পৃথিবীতে এসেছিলেন এই ভিডিওতে জানুন। একটু পেছনে ফিরে যাই। এটা আমাদের পৃথিবী। সেই সময় অক্সিজেনের মাত্রা বেশি থাকার কারণে 335 তলা ভবনের সমান লম্বা গাছ সর্বত্র দেখা যেত এবং ডাইনোসররা সেখানে বাস করত। এটা 8 তলা উঁচু এজেন্ট সৌরাস। এটি একদিনে বেশ কয়েকটি বনে উঠতে পারত। সেই সময় পৃথিবীটা দেখতে এরকম ছিল। এটি একটি চুনের মরুভূমি, যেখানে লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টি হয়নি। এখানেও তাদের আধিপত্য। এটি আমাদের ভারত, যা এশিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। জেনে রাখুন, সেই সময় ভারতীয় ভূমি লাভা এবং এখানে পাওয়া পাথরে ভরা ছিল। রাজারা এখানে যেতেন। এখানকার দৃশ্য ভিন্ন। লম্বা প্রাণী থেকে শুরু করে মানুষ পর্যন্ত বড় কাঁকড়ারা জয়লাভ করত। যদি আপনি বাইরে এসে দেখেন তবে তাদের পাওয়া যেত কিলোমিটার দীর্ঘ আমেরিকান মরুভূমিতে। টাইটানোসরাস, 8টি প্রাসাদ ভবন যার ওজন 20টি হাতির সমান। সূর্যের চেয়েও উঁচু এই প্রাণীরা আজ এখানে একত্রিত হয়েছে সন্তান জন্ম দেওয়ার জন্য। পৃথিবীর প্রতিটি কোণে ডাইনোসরের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু তারা জানত না যে আজ তাদের শেষ। আসলে আমাদের সৌরজগতে বৃহস্পতি হল সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। মঙ্গল গ্রহ এবং পৃথিবীর মাঝখানে সূর্যের চারিদিকে অনেক উল্কাপিণ্ড ঘুরছে। 10,000 বছর আগে এই উল্কাপিণ্ডগুলির মধ্যে দুটি সংঘর্ষে লিপ্ত হয় এবং এর একটি টুকরো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতে শুরু করে। পৃথিবীর কাছে আসার সাথে সাথে এর কিছু টুকরো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এটি চাঁদের ওপর পড়েছিল, কিন্তু এর গতি বেশি থাকার কারণে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি এটিকে টেনে আনতে পারেনি। পৃথিবীর কাছাকাছি আসার সাথে সাথে এর গতি কমতে শুরু করে। বায়ুমণ্ডলের কারণে এটি জ্বলতে শুরু করে এবং এটি প্রতি ঘন্টায় 80,000 কিলোমিটার বেগে পৃথিবীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। রাত 1:30 বাজে। সংঘর্ষের 4 মিনিট আগে পুরো পৃথিবী আলোকিত হয়ে উঠল। এর উজ্জ্বলতা দেখে কাছের প্রাণীরা অন্ধ হয়ে গেল। এটি পড়ার আগেই সেখানকার জল শুকিয়ে গেল। বিস্ফোরণটি পড়ার সাথে সাথেই বিস্ফোরণ থেকে যে শক্তি নির্গত হয়েছিল তা আজকের 10,000 পারমাণবিক বোমার সমান। তাপমাত্রা ছিল 6,000 ডিগ্রি সেলসিয়াস। আশেপাশের প্রাণীগুলো তাৎক্ষণিকভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। 150 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ভূমি মহাকাশে পৌঁছেছে এবং এখনও পর্যন্ত মাত্র 5 সেকেন্ড সময় লেগেছে। এই বিস্ফোরণের ফলে সৃষ্ট শক ওয়েভ এটি প্রতি সেকেন্ডে 550 কিলোমিটার বেগে এগিয়ে চলল। এটি বুলেটের গতিতে পাথর উড়িয়ে দিতে শুরু করল। কাছের নদীগুলি বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করল। বনের গাছগুলি ভেঙে পড়তে শুরু করল। পাহাড়গুলি ভেঙে পড়তে শুরু করল। কয়েক সেকেন্ড পরেই একটি ভয়াবহ ভূমিকম্প হল। তাপপ্রবাহ উড়ন্ত পাথরগুলিকে গলে জলে পরিণত করেছিল। এর সংস্পর্শে আসা প্রতিটি জলের ফোঁটা তৎক্ষণাৎ জলে পরিণত হচ্ছিল। সমুদ্র ফুটতে শুরু করেছিল। চোখের পলকে বন শুকিয়ে যাচ্ছিল। প্রাণীদের দেহ ফুটতে শুরু করছিল। আর এটা তো সবেমাত্র শুরু।
সংঘর্ষের ফলে হাজার হাজার টন ধ্বংসাবশেষ মহাকাশে পৌঁছেছিল, যা মাধ্যাকর্ষণের কারণে পৃথিবীর চারপাশে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীতে পড়তে শুরু করে। এতেও আগুন ছিল এবং যেখানেই এটি পড়ছিল সেখানে কয়েক কিলোমিটার পর্যন্ত ধ্বংসযজ্ঞ ছিল। সংঘর্ষের ফলে পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। এটি পৃথিবীকে ভেতর থেকেও কাঁপিয়ে দিয়েছিল, যার ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়েছিল। ভূমিকম্পের তীব্রতা বেশি ছিল, সেই কারণেই সমুদ্রের জল মাটিতে জমা থাকা বালির সাথে মিশে যেতে শুরু করে, যার ফলে প্রাণীরা দমবন্ধ বোধ করতে শুরু করে এবং সেখানেও ডুবে যেতে শুরু করে। মাত্র 5 মিনিট বাকি, মাত্র কয়েক মিনিট কেটে গেছে, ইতিমধ্যেই পদদলিত হয়ে গেছে। ঘটনাস্থলে উৎপন্ন গরম ধুলো এবং কাদা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। ধুলো মেঘের মধ্যে যাওয়ার কারণে বিদ্যুৎ চমকাতে শুরু করেছিল। এই ঝড়ের মাঝখানে আসা হাজার হাজার টন ওজনের প্রাণী এবং গাছপালা ভেঙে পড়েছিল, তারা বাতাসে উড়ছিল। কিছুক্ষণের মধ্যেই এই ঝড় আফ্রিকায় পৌঁছে যায়, যার ফলে সেখানকার চুনাপাথরের মরুভূমি বায়ুমণ্ডলের সাথে মিশে যেতে শুরু করে এবং মেঘগুলি বিষাক্ত হয়ে উঠতে শুরু করে। এর পেছনে সংঘর্ষের ফলে সমুদ্রের জল মেঘের চেয়েও উঁচুতে উঠে যায়, যার ফলে গরম জলের এক ভয়াবহ ঝড় শুরু হয়। বন্যা রোধছিল। 5 ঘন্টার মধ্যে পুরো পৃথিবী ধুলোয় ঢাকা পড়ে গেল। পৃথিবীর গড় তাপমাত্রা কয়েক 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল। সারা বিশ্বে বনে আগুন লেগেছিল এবং ভূমিকম্পের ফলে মৃত আগ্নেয়গিরির উন্মোচন ঘটেছিল। প্রতি বছর পৃথিবী আগুনে পুড়ছিল। দ্বিতীয়ত, পৃথিবী আরও উত্তপ্ত হয়ে উঠছিল। অক্সিজেন হ্রাস পাচ্ছিল, পৃথিবীর বরফ গলে যাচ্ছিল এবং নদীগুলিতে পাহাড় তৈরি হতে শুরু করেছিল। এই মহাধ্বংসের পরে কেবল ভূমিতে বসবাসকারী পোকামাকড় এবং স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে ছিল। পৃথিবীর জনসংখ্যার 70% বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিছু ডাইনোসর তখনও বেঁচে ছিল, যেগুলো হয় ছোট ছিল নাকি কোনো গুহা তাদের রক্ষা করেছিল। 6:33। আসুন একটু সময়ের পিছনে ফিরে যাই। এটাই সেই সময়ের আমাদের পৃথিবী। উচ্চ অক্সিজেনের কারণে 3035 তলা ভবনের সমান উঁচু গাছ সর্বত্র দৃশ্যমান ছিল এবং ডাইনোসররা সেখানে বাস করত। এটি 8 তলা উঁচু এজেন্ট সৌরাস। এটি একদিনে অনেক বনে আরোহণ করত।